আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। জুলাই আগস্টের গণহত্যার বিষয়ে শেখ হাসিনা সহ জড়িত অনেকের গুরুত্বপূর্ণ কল রেকর্ড হাতে পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। প্রসিকিউশনের আবেদনের ভিত্তিতে এসব কল রেকর্ড সিআইটি ল্যাবে বিশ্লেষণের জন্য অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল। এদিকে শেখ হাসিনার সরকারের সময় গণহত্যার আলামত গায়েবের সব চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেন প্রসিকিউশন টিম। ৫ আগস্টের পরও আলামত সংগ্রহে এনটিএমসি কর্মকর্তারা অসহযোগিতা করছে বলেও অভিযোগ করেন চিফ প্রসিকিউশন। বিভিন্ন জায়গার সিসিটিভি ফুটেজ, বিভিন্ন মোবাইলে ধারণকৃত ভিডিও, বিভিন্ন জায়গার কল রেকর্ড, মেসেজ, বিভিন্ন সংস্থার কাছ থেকে, বিভিন্ন ব্যক্তির কাছ থেকে, বিভিন্ন সোর্স থেকে, সংবাদ মাধ্যম থেকে এগুলো আমরা পেয়েছি, এগুলো কালেকশন করেছি। এই যে কম্পাইলেশনের পরে আমরা এখান থেকে বেছে বেছে সেই ভয়েসগুলো, সেই ভিডিও ফুটেজগুলো, সেই দৃশ্যগুলো, সেই মেসেজগুলো, এগুলোকে ডিজিটালি ফরেনসিক করার জন্য সিআইডির কাছে পাঠানোর ব্যাপারে সিআইডিকে এটার ফরেনসিক রিপোর্ট দেওয়ার জন্য একটা নির্দেশনা চেয়ে একটা পিটিশন মুভ করেছিলাম। এই মুহূর্তে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট হাসানুল শাওন। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। শাওন, শিক্ষার্থীদের কর্মসূচি নিয়ে এই মুহূর্তে আপনার কাছে কি তথ্য রয়েছে আমাদের জানাবেন। জি শাওন, যেমনটি বলছিলেন, আসলে শিক্ষার্থীরা আজ সকাল থেকে শাটডাউন কর্মসূচি পালন করছে এবং গতকাল থেকে যে অনশন সেটি এখনও চলছে। তো শিক্ষার্থীরা সকালের দিকে আমাদেরকে যেটি জানিয়েছিলেন যে দুপুর 1:30টার মধ্যে যদি আসলে কোনো ধরনের বৈঠক বা তাদের সাথে আলোচনার কোনো উদ্যোগ নেওয়া না হয় সরকারের পক্ষ থেকে, তাহলে তারা সচিবালয় অভিমুখে পদযাত্রা করবেন। কিন্তু এর মধ্যে দেখা যাচ্ছে যে 2টা পার হয়ে গেছে, বেলা 2টা, কিন্তু এখনও তারা সেই পদযাত্রা কর্মসূচিটি শুরু করেননি বা তারা এখন আসলে অনশন কর্মসূচিতে অবস্থান করছেন। এবং এরই মধ্যে আসলে এখানকার যেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যেই শিক্ষক সমিতি, তাদের পক্ষ থেকে একটি গণমাধ্যমকে একটি ব্রিফিং করা হয়েছে। তারা যেটি বলেছেন যে তাই শিক্ষার্থীদের এই যে আন্দোলন, সেই আন্দোলনের সাথে আসলে পুরোপুরি একাত্মতা তারা জানাচ্ছেন। এটি এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মঙ্গলের জন্য বা এই যে তাদের নতুন ক্যাম্পাসের যে দীর্ঘসূত্রিতা, সেটি নিরসন হওয়া দরকার, যে কারণে তারা আসলে শিক্ষার্থীদের সাথে আছেন বলে তারা জানিয়েছেন। এরপরে মূলত এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার তিনি একটি ব্রিফিং করেছেন। তিনি ভিসির পক্ষ থেকে কিছু বার্তা শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছুক্ষণ আগে দিয়েছেন। তিনি যেটি জানিয়েছেন যে শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি এবং সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল, সব মিলে সংশ্লিষ্ট যতগুলো পক্ষ আছে তাদের নিয়ে একটি বৈঠকের আয়োজন করা হয়েছে এবং সেটি ভিসির বরাত দিয়ে তিনি জানিয়েছেন যে এটি আগামী বুধবার সকাল 11টার দিকে হওয়ার কথা। তো এর প্রেক্ষিতে তিনি শিক্ষার্থীদের প্রতি এও আহ্বান জানিয়েছেন যে তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আসলে চেষ্টা করছে দীর্ঘদিন ধরে এই প্রকল্পের কাজ এগিয়ে নেওয়ার জন্য। তো এখন অনশন করছেন যেহেতু শিক্ষার্থীরা আবার আন্দোলনে নেমেছেন, তো এরই প্রেক্ষিতে যেহেতু বৈঠকের একটি দিন তারিখ নির্ধারণ হয়েছে, সেজন্য তিনি শিক্ষার্থীদের আসলে এই অনশন ভঙ্গের একটি আহ্বান জানিয়েছেন ভিসির পক্ষ থেকে। কিন্তু এই বিষয়ে আসলে শিক্ষার্থীদের বক্তব্য আমরা এখনও পাইনি, হয়তো কিছুক্ষণের মধ্যে শিক্ষার্থীরা তাদের অবস্থানটি জানাবেন। তো এই ছিল মোটামুটি আসলে এখানকার সবশেষ অবস্থা। শাওন, জানছিলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্মসূচির খবর। স্বরাষ্ট্র সচিবের পক্ষ থেকে আশ্বাস পাবার পরও কোনো ব্যবস্থা না নেয় তৃতীয় দিনের মতো সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন অব্যাহতি পাওয়া পুলিশের 40তম ব্যাচের 321 জন ট্রেনি সাব ইন্সপেক্টর।
সকালে 11টার দিকে তারা সচিবালয়ের মূল ফটকের সামনে অবস্থান নেন। 6 জানুয়ারি চাকরিতে পুনর্বহালের আশ্বাস দেবার পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানান বাদ পড়া ক্যাডেট এসআইরা। শৃঙ্খলা ভঙ্গের যে অভিযোগ তাদের বিরুদ্ধে তোলা হয়েছে তা সঠিক নয় দাবি তাদের। বহিষ্কারাদেশের পর থেকেই স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক সহ সংশ্লিষ্ট সবার কাছে ব্যাখ্যা সহ স্মারকলিপি দেওয়া হয়েছে বলেও জানান অব্যাহতি পাওয়া ক্যাডেট সাব ইন্সপেক্টররা। বহিষ্কারাদেশ প্রত্যাহার করে অবিলম্বে নিয়োগের দাবি জানান তারা। রাজশাহীর সারদায় প্রশিক্ষণে থাকা 321 জন ক্যাডেট এসআইকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে 4 দফায় বাদ দেওয়া হয়। এমনও আমাদের ভিতর প্রশিক্ষণার্থী আছে যিনি ওই দিন মাঠেই ছিলেন না, অথচ মাঠে বিশৃঙ্খলার দায়ে তাকে অভিযুক্ত করা হয় এবং তাকে ডিসচার্জ দেওয়া হয়। তো এগুলোর সাথে কোনো এই যত ধরনের যে অভিযোগগুলো আছে সেগুলো সবকিছুই ভিত্তিহীন। আমরা চাই যে আমাদের যে বৈষম্যহীন দেশে আমরা যেন কোনোভাবে বৈষম্যের শিকার না হই, সেটার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের চাকরিতে পুনর্বহাল চাচ্ছি। ইচ্ছাকৃতভাবে আমাদেরকে চাকরি থেকে বহিষ্কার করছে, যেটা সংবিধানের একবারে উল্টাই ফেলছে, এবং আমরা বর্তমান যেটা চাচ্ছি আমাদের চাকরিতে দ্রুত পুনর্বহাল করুক। শেখ হাসিনার পরিবার দেশ থেকে 80,000 কোটি টাকা পাচার করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। বলেছেন, স্বৈরাচার শেখ হাসিনা তার পরিবারের নামে পূর্বাঞ্চলের 60 কাঠা জমি বরাদ্দ নিয়েছেন। এখন একের পর এক থলের বিড়াল বেরিয়ে আসছে। বেগম জিয়ার সুস্থতা কামনায় নয়াপল্টনের দোয়া মাহফিলে রিজভী বলেন, এসব দুর্নীতির বিরুদ্ধে যাতে কেউ কথা বলতে না পারে সেজন্য বিএনপি চেয়ারপারসনকে বন্দী রাখা হয়েছিল। যেসব বিচারক বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দিয়েছেন তারা এখনও ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেন তিনি। শেখ হাসিনা দেশের স্বার্থ ভারতের কাছে বিকিয়ে দিয়েছিলেন মন্তব্য করে রিজভী আহমেদ বলেন, আওয়ামী লীগ সরকার ছিল ভারতের সেবাদাস। শেখ হাসিনা প্রতিবেশী দেশকে সীমান্তের 160টি জায়গায় কাঁটাতারের বেড়া করতে দিয়েছিলেন বলেও অভিযোগ রিজভীর। সালমান এফ রহমান, তারপরে আনিসুল হক, যারা লুটপাটের সঙ্গী শেখ হাসিনা, তাদেরটা বাদ দিলাম। শুধু শেখ হাসিনা, সাইমা ওয়াজেদ পুতুল, সজীব ওয়াজেদ জয় এবং শেখ রেহেনার ছেলে ববি, এদের সহ আরো 2-1 জনের নামে 80,000 কোটি টাকা পাচার হয়েছে। তো শেখ হাসিনা তার এই অন্যায়, তার এই অবৈধ লুটপাট, গোটা বাংলাদেশের সম্পদকে নিজের আঁচলের মধ্যে বেঁধে রেখে তিনি দুঃশাসন কায়েম করেছিলেন। বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো সম্পত্তি যেটা ভালো মনে করেছে, শেখ হাসিনার পছন্দ হয়েছে, সেটাকেই সে আত্মসাৎ করেছে একটা কি বলে যে নামমাত্র একটা আইনি কাঠামোর মধ্যে। আইনি কাঠামোটা কি? শেখ হাসিনারই তৈরি করা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাজুকের নতুন শহর পূর্বাচল প্রকল্পে আদি বাসিন্দাদের বরাদ্দকৃত প্লট দেওয়ার দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন ভুক্তভোগীরা। কর্মসূচি থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের বিচারও দাবি করা হয়। এদিকে পূর্বাচলে শুধু শেখ হাসিনা নয়, তার গাড়ি চালক, আওয়ামী লীগ নেতা ও সচিব সহ তৎকালীন সরকারি কর্মকর্তারাও প্লট বাগিয়ে নিয়েছে বলে প্রমাণ পেয়েছে দুদক। তারেক স্বপনের ক্যামেরায় নারায়ণগঞ্জ প্রতিনিধি বিল্লাল হোসেন রবিনের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন জীবন আহমেদ। নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের নতুন শহর পূর্বাচল প্রকল্পের এসব প্লটের সবই শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানা, তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকী ববি ও মেয়ে আজমিনা সিদ্দিকী রূপন্তীর নামে বরাদ্দ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতার পালা বদলের পর প্লট বরাদ্দের অনিয়মে অনুসন্ধানে নামে দুদক। বেরিয়ে আসে থলের বিড়াল। রাজুকের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে অনিয়ম দুর্নীতির মাধ্যমে এই 6 জন পূর্বাচল নতুন শহর প্রকল্পের 27 সেক্টরের কূটনৈতিক জোনের 203 নম্বর রোড থেকে 10 কাঠা করে মোট 60 কাঠা জমি বরাদ্দ নিয়েছেন। শুধু শেখ হাসিনা নয়, প্লট পেয়েছেন তার গৃহকর্মী, বাবুর্চি, গাড়ি চালক, আওয়ামী লীগ নেতা, এমপি, সচিব সহ তৎকালীন অনেক সরকারি কর্মকর্তা। সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সাবেক এমপি মেহের আফরোজ চমকি ও তাদের পরিবারের সদস্যরা অবৈধভাবে প্লট বাগিয়ে নিয়েছেন। আমরা যারা মূল আদিবাসী, তারা এই পূর্বাচল থেকে আদিবাসী যারা মূল আদিবাসী, তারা তেমন কিছুই পায় নাই। জমি গেছে, তারাই প্লট পায় নাই। আজকে আমরা রাস্তায় রাস্তায় ঘুরি, প্লট না পাওয়াতে আমরা অটো চালাই খাই। এখনও
আমাদের দাবি পলট যাতে আমরা পাই। জেলার রূপগঞ্জ ও কালীগঞ্জের আংশিক মিলে 6,500 একর ভূমি অধিগ্রহণ করে রাজউক। চুক্তি অনুসারে জমির মূল মালিকেরা পাবেন 5 কাঠা করে প্লট, যদিও অধিকাংশ তা পাননি। অনিয়মের মাধ্যমে বরাদ্দকৃত প্লট বাতিল এবং শেখ হাসিনা তার পরিবারের সদস্যদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন কর্মসূচি পালন করছেন বঞ্চিতরা। দীর্ঘ 30 বছর যাবৎ জমি অ্যাকোয়ার করে নিয়ে যারা এই পূর্বাঞ্চলে ভুক্তভোগী রয়েছেন তাদের প্লটগুলো না দিয়ে এই প্লটগুলা শেখ হাসিনা নেতাকর্মীদের নামে প্লট বরাদ্দ নিয়েছে। অবিলম্বে শেখ হাসিনার প্লট বাতিল সহ এই পূর্বাঞ্চলে 13 রেদেরা যে সমস্ত প্লটগুলো দেওয়া হয়েছে সেগুলো বাতিল করার জন্য। আন্দোলনের মুখে এখন জমির মূল মালিকদের দ্রুত প্লট বুঝিয়ে দেওয়ার আশ্বাস দিচ্ছেন রাজউকের চেয়ারম্যান। তারপরে যারা আসছে আর কি তাদের আবার দরখাস্তগুলো আমরা বিবেচনা করছি কমিটির মাধ্যমে, তারপরে এটা সিদ্ধান্ত নেওয়া হবে যে কি করবো আমরা। 1995 সালে পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্প হাতে নেয় রাজউক। বারবার সংশোধনের পর 2020 সালে প্রকল্প ব্যয় বেড়ে 7,782 কোটি 15 লাখ টাকা দাঁড়িয়েছে। প্রকল্পের আওতাধীন ভূমি উন্নয়ন, অভ্যন্তরীণ রাস্তা নির্মাণ, ড্রেন ও ফুটপাত নির্মাণ, নদীর তীর সংরক্ষণ ইত্যাদি করার কথা থাকলেও কোনো কাজই এখনও শেষ হয়নি। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। চট্টগ্রাম আদালতে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসের জামিন নামঞ্জুরের পর আদালত চত্বরে নাশকতা, পুলিশের কাজে বাধা এবং ভাঙচুরের মামলায় 64 জন আইনজীবীকে জামিন দিয়েছে আদালত। সকালে চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে বিচারক সরকার হাসান শাহরিয়ার 1000 টাকার বন্ডে তাদের জামিন আবেদন মঞ্জুর করেন। আইনজীবীরা জানান, সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনার আগে ভাঙচুরের মামলায় 64 জন আসামি চট্টগ্রাম আদালতে আত্মসমর্পণ করেন। তারা সকলেই সনাতন ধর্মাবলম্বী আইনজীবী। এদিকে আলিফ হত্যার দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে আইনজীবীরা। দুই বাংলাদেশিকে জমি চাষে বিএসএফ বাধা দেওয়ার ঘটনায় সাতক্ষীরার ভোমরা সীমান্তে বিজিবি বিএসএফ এর ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 33 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক জানান, সদর উপজেলার লক্ষ্মীদারি গ্রামের কৃষক নাজমুল হোসেন পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে সীমান্তের কুমড়াখালী খালের বাংলাদেশ অংশের 10 শতক জমি লিজ দেন। সেই জমিতে শনিবার বোরো ধান রোপণ করতে গেলে বিএসএফ তাকে বাধা দেন। একই দিনে গ্রামের শাহিন গাজী তাদের বাড়ির দক্ষিণ পাশের জমিতে চাষ করতে গেলে ভারতের ঘোজাডাঙ্গা বিএসএফ সদস্যরা তাতে বাধা দেয়। 50 বছর ধরে ওই জমিতে চাষাবাদ করে আসছিলেন শাহিন গাজী। এর প্রেক্ষিতে বিজিবি বিএসএফ এর মধ্যে রোববার পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। আগামী 15 জানুয়ারি উভয় দেশের সার্ভে বিভাগের যৌথ পরিমাপের পর বিষয়টি চূড়ান্ত নিষ্পত্তি হবে। নগদ নিবেদিত অর্থনীতির খবর। বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কে উন্নয়ন সহ এদেশের ব্যবসা বাড়াতে চান পাকিস্তানের ব্যবসায়ীরা। এজন্য সরাসরি ফ্লাইট চালু সহ বিদ্যমান অন্যান্য সমস্যা নিরসনে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির শীর্ষ ব্যবসায়ীরা। সকালে রাজধানীর একটি হোটেলে এফবিসিসিআই আয়োজিত বাংলাদেশ পাকিস্তান বিজনেস ফোরামে এই আগ্রহের কথা জানান ঢাকা সফররত পাকিস্তানের ব্যবসায়ী প্রতিনিধি দল। এ সময় এফবিসিসিআই এর সভাপতি আতিফ ইকরাম শেখ দুই দেশের ব্যবসায়িক সম্পর্কের ক্ষেত্রে আগামী দিনে নতুন দুয়ার উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করেন। সেই সাথে বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য বাণিজ্যিক সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। অন্যদিকে এফবিসিসিআই এর পক্ষ থেকে বাংলাদেশে বিনিয়োগের জন্য পাকিস্তানি ব্যবসায়ীদের আহ্বান জানানো হয়। এছাড়া বাংলাদেশ পাকিস্তানের বিভিন্ন খাতের ব্যবসায়ীরা দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের সম্ভাবনা ও চ্যালেঞ্জ তুলে ধরে আমদানি রপ্তানি বৃদ্ধিতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের তাগিদ দেন। ক্রিকেট। কয়েকদিন আগেই মালয়েশিয়ায় অনূর্ধ্ব-19 এশিয়া কাপে আম্পায়ারিং করেছিলেন সাথিয়া জাকির জেসি। এবার বিশ্বকাপের মতো মঞ্চে আম্পায়ারিং করতে যাচ্ছেন বাংলাদেশের সাবেক এই ক্রিকেটার। এই টুর্নামেন্টও হবে মালয়েশিয়ায়। আইসিসি বিজ্ঞপ্তিতে 2025 নারী অনূর্ধ্ব-19 টি-20 বিশ্বকাপের 20 ম্যাচ কর্মকর্তার নাম ঘোষণা করেছে, যাদের মধ্যে আম্পায়ার 16 জন এবং 4 জন থাকছেন ম্যাচ রেফারির দায়িত্বে। বাংলাদেশের জেসি সেই 16 আম্পায়ারের একজন। মেজর ইভেন্টে জেসি এর আগেও আম্পায়ারিং করেছেন। 2024 সালে টি-20 সংস্করণে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নারী এশিয়া কাপে আম্পায়ার ছিলেন তিনি। ডাম্বুলায় গত বছর শ্রীলঙ্কা ভারত ফাইনালে জেসি ছিলেন মাঠের আম্পায়ার। 18
জানুয়ারি মালয়েশিয়ায় শুরু হচ্ছে অনূর্ধ্ব-19 নারী টি-20 বিশ্বকাপ। 16 দলের এই টুর্নামেন্টের ফাইনাল হবে 2রা ফেব্রুয়ারি। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।